হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইতিহাস চেম্বার। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দেশীয় রাজ্যে প্রজা আন্দোলন। অর্থাৎ ঔপনিবেশিক ভারতবর্ষে ব্রিটিশ শাসিত ভূখণ্ডের পাশাপাশি যে দেশীয় রাজন্য শাসিত ভূখণ্ড ছিল, যাদেরকে আমরা দেশীয় রাজ্য বলছি, সেখানকার প্রজারা কেমন ছিল, তারা কোনো আন্দোলন গড়ে তুলেছিল কিনা, সেই আন্দোলনের চরিত্র কেমন ছিল, আর সেই আন্দোলন ব্যাপারে জাতীয় কংগ্রেসের দৃষ্টিভঙ্গি কি ছিল, এসব বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা। দেশীয় রাজ্যে প্রজা আন্দোলন আলোচনার পূর্বে দেশীয় রাজ্য ব্যাপারটি একটু পরিষ্কার ধারণা নেওয়া প্রয়োজন। ভারত ভূখণ্ডের 60% এলাকায় ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, বাকি 40% এলাকায় সরাসরি ব্রিটিশ শাসন ছিল না। সেখানে শাসন করত স্থানীয় শাসকরা। ভারতে 1947 খ্রিস্টাব্দের স্বাধীনতার সময় এমন 601 জন শাসকের অস্তিত্বের কথা জানা যায়। এগুলির মধ্যে আবার হায়দ্রাবাদের, কাশ্মীরের মতো বৃহৎ দেশীয় রাজ্যও ছিল। এই সকল দেশীয় রাজ্যে সরাসরি ব্রিটিশ শাসন না থাকলেও দেশীয় রাজারা অধীনতামূলক মিত্রতা নীতি ও অন্যান্য চুক্তির মাধ্যমে ব্রিটিশের অধীনতা এক প্রকার স্বীকার করেই নিয়েছিল। দেশীয় রাজ্যগুলি তাদের অনগ্রসরতা ও দুর্বলতার জন্য ব্রিটিশ শাসনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। ব্রিটিশকে তোষণ করে ভারতে নিজেদের শাসনকে নিরাপদ ও দীর্ঘস্থায়ী করার চেষ্টা তাদের মধ্যে অনবরতই ছিল। এমনকি জাতীয়তাবাদীদের ব্রিটিশ বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ করা এবং বিপদের সময় ব্রিটিশের সহায়তা করাও ছিল তাদের এক প্রকার সাধারণ বৈশিষ্ট্য। উল্লেখ্য, দেশীয় রাজ্যগুলিতেও প্রজা আন্দোলন গড়ে উঠেছিল, তবে প্রাথমিক পর্বে সেগুলি ব্রিটিশ বিরোধী ছিল না। সেগুলি গড়ে উঠেছিল দেশীয় রাজাদের বিরুদ্ধে, মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক শোষণের বিরুদ্ধে। দেশীয় রাজারা ছিলেন স্বেচ্ছাচারী, রাজপরিবার ও অভিজাত শ্রেণী চরম ভোগবিলাস ও ঐশ্বর্যের মধ্যে বসবাস করত, কিন্তু সেখানকার প্রজাদের জীবন ছিল দুঃখ ও দারিদ্র্যে জর্জরিত। এই অসন্তোষের পরিণামে দেশীয় রাজ্যগুলিতে একাধিক আঞ্চলিক সংগঠনের জন্ম হয়েছিল। এই ধরনের সংগঠন যেমন প্রজামণ্ডল, রাজ্য প্রজা সম্মেলন ইত্যাদির নেতৃত্বে সাধারণ মানুষের ক্ষোভ প্রতিফলিত হয়েছিল। মহীশূরে প্রজামণ্ডল কার্যত রাজ্য কংগ্রেসের বিকল্প হিসেবেই কাজ করত, কিন্তু দেশীয় রাজ্যগুলির ভবিষ্যৎ সম্পর্কে জাতীয় কংগ্রেসের অবস্থান প্রথম দিকে ছিল আপোষমূলক এবং অস্পষ্ট। মধ্যযুগীয় শাসন ও শোষণ থেকে মুক্তির জন্য দেশীয় রাজ্যগুলিতে প্রজামণ্ডল ও প্রজা সম্মেলন জাতীয় প্রতিষ্ঠান গড়ে উঠলে 1920 খ্রিস্টাব্দের নাগপুর অধিবেশনে জাতীয় কংগ্রেস সর্বপ্রথম দেশীয় রাজ্য সম্পর্কে তার মতামত ব্যক্ত করে। এই অধিবেশনে জাতীয় কংগ্রেস দেশীয় রাজন্যবর্গকে নিজ নিজ রাজ্যে দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রবর্তনের অনুরোধ জানায়। কংগ্রেস স্পষ্ট ঘোষণা করে যে দেশীয় রাজ্যগুলির ব্যাপারে জাতীয় কংগ্রেস কোনো হস্তক্ষেপ করবে না। সেখানে কংগ্রেসের নামে কোনো আন্দোলন পরিচালনা করা যাবে না। তবে দেশীয় রাজ্যগুলির বাসিন্দারা জাতীয় কংগ্রেসের সদস্য হতে পারবেন এবং তারা ব্যক্তিগতভাবে বা স্থানীয় প্রজামণ্ডলীর নামে কোনো আন্দোলন করলে কংগ্রেসের কিছু বলার নেই। দেশীয় রাজ্যের প্রজাদের সামাজিক শ্রেণী চেতনা ও একতা ব্রিটিশ সরকারকে কিছুটা চিন্তান্বিত করেছে। সামাজিক কর্তৃত্ব রক্ষার উদ্দেশ্যে সরকার দেশীয় রাজাদের সাথে মত বিনিময় ও সংযোগ রক্ষার জন্য দেশীয় রাজাদের উপদেষ্টা মণ্ডলী চেম্বার অফ কমার্স প্রতিষ্ঠা করে। তবে রাজাদের অন্তর্দ্বন্দ্বের কারণে এর কার্যকারিতা বিনষ্ট হয়। অন্যদিকে বিভিন্ন রাজ্যের প্রজামণ্ডলী তাদের সর্বভারতীয় ঐক্যবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে 1927 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করে অল ইন্ডিয়া স্টেট পিপল কনফারেন্স। ফলে দেশীয় রাজ্যে প্রজা আন্দোলনে নতুন গতি আসে। এর মূল উদ্যোক্তা ছিলেন কাথিয়াবাড়ের বলবন্ত রাও মেহতা, দক্ষিণ ভারতের জি.আর. অভয়ঙ্কর, মণিলাল কোঠারি প্রমুখ। সম্মেলনে মোট 7 শতাধিক প্রতিনিধি যোগ দিয়েছিল। সংস্কারের মাধ্যমে নির্বাচনের ভিত্তিতে শাসন কার্যে সাধারণ মানুষের অংশগ্রহণ ও সরকারি রাজস্ব রাজ্যের সামগ্রিক উন্নয়নে ব্যয়ের দাবি উঠেছিল এই সম্মেলন থেকে। 1929-এ জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনের সভাপতির ভাষণে জওহরলাল নেহেরু বলেন যে
দেশীয় রাজ্যগুলি ভারতের অন্যান্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন থাকতে পারে না এবং তাদের ভবিষ্যৎ নির্ধারণ করার দায়িত্ব ওইসব অঞ্চলের জনগণের নিতে হবে। ইতিমধ্যে আইন অমান্য আন্দোলন শুরু হলে বিভিন্ন দেশীয় রাজ্য, বিশেষ করে রাজকোট, জয়পুর, কাশ্মীর, হায়দ্রাবাদ, ত্রিবাঙ্কুর প্রভৃতি রাজ্যের প্রজা আন্দোলন তীব্রতর হয়ে ওঠে। তবে এই সকল আন্দোলন ছিল মূলত সামন্ততান্ত্রিক অত্যাচারের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদ বিরোধী কর্মসূচি এদের ছিল না। 30-এর দশকের মাঝামাঝি সময়ে এসে দেশীয় রাজ্যগুলির পরিস্থিতি বদলে যায়। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের ফেডারাল পরিকল্পনায় দেশীয় রাজ্যের প্রতিনিধিরা যোগ দেওয়ার উল্লেখ করা হয় এবং রাজাদের মনোনীত প্রতিনিধি পাঠানোর কথা বলা হলে অল ইন্ডিয়া স্টেট পিপল কনফারেন্স, জাতীয় কংগ্রেস এবং কংগ্রেস সমাজতন্ত্রী দল একযোগে তার বিরোধিতা করে। 1937-এর নির্বাচনের পর অধিকাংশ প্রদেশে জাতীয় কংগ্রেসের মন্ত্রিসভা গঠিত হলে দেশীয় রাজ্যগুলিতে প্রবল উন্মাদনা দেখা দেয়। 1939-এর নিখিল ভারত দেশীয় রাজ্য প্রজা সম্মেলনের বার্ষিক অধিবেশনে জওহরলাল নেহরু সভাপতিত্ব করেন এবং দেশীয় রাজ্যের পক্ষে জোরদার সওয়াল করে কংগ্রেসকে এ ব্যাপারে হস্তক্ষেপের কথা বলেন। ত্রিপুরী কংগ্রেসের সভাপতি সুভাষচন্দ্র বোস এই দাবি সমর্থন করেন। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে দেশীয় রাজ্যের জনগণকে আহ্বান জানিয়ে দাবি করা হয় দেশীয় রাজ্যগুলি ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। স্বাধীনতার প্রাক্কালে এই দেশীয় রাজ্যসমূহের ভারত ভুক্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন লৌহ মানব রূপে বন্দিত সর্দার বল্লভভাই প্যাটেল। এ ব্যাপারে অলরেডি একটা ভিডিও রয়েছে, তোমরা চাইলে সেটি দেখে নিতে পারো। তো চ্যানেলে ঢুকে দেখবে এ সম্পর্কে আরো বেশ কিছু ভিডিও রয়েছে দেশীয় রাজ্যগুলো, যেমন কাশ্মীরের অন্তর্ভুক্তি, জুনাগড়ের অন্তর্ভুক্তি, হায়দ্রাবাদের অন্তর্ভুক্তি ইত্যাদি সম্পর্কে, সেগুলো দেখে নিও। আশা করি সবার ভালো লাগবে এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং যারা চ্যানেলে প্রথমবার অবশ্যই রিকোয়েস্ট করবো তারা যাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দাও, যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থেকো।